পারু বকুকে স্কুলে ভর্তি করার কি হলো? কতদিন ধরে বলছি যে। ভানুর কাছে এসে আবেদন জানিয়েছিল সুবর্ণলতা। বড় ছেলে, তার ওপর আস্থা এনেছিল। বলেছিল, তোদের বাপের দ্বারা তো হবে না, তোরা বড় হয়েছিস, তোরা নিবি ভার। ভানু আজকাল করে এড়াচ্ছিল। একদিন ভুরু কোঁচকাল, ঠিক ওর মেজ কাকা যেমন ভঙ্গিতে ভুরু কোঁচকায়। ভুরু কুঁচকে বলেছিল, পারুকে এখনও স্কুলে ভর্তি করার সাধ তোমার? আশ্চর্য মা, অত বড় ধিঙ্গি মেয়ে স্কুলে যাবে? যাবে, স্থির স্বরে বলেছিল সুবর্ণলতা। ভানু তথাপি কথা কেটেছিল। গিয়ে তো ভর্তি হবে সেই খুদে খুদে মেয়েদের সঙ্গে, লজ্জা করবে না? সুবর্ণলতা একবার ছেলের ওই বিরক্তিকঞ্চিত মুখের দিকে নির্নিমেষ দৃষ্টি হেনে বলেছিল, লজ্জা তো ওর করবার কথা, লজ্জা করবার কথা ওর বাপ ভাইয়ের নয় বাবা, কিন্তু একের অপরাধের লজ্জা অপরকে বইতে হয়, এই হচ্ছে আমাদের দেশের রীতি। তাই হয়তো করবে লজ্জা, কিন্তু উপায় কি? একেবারে ঘরে বসে থাকলে তো লজ্জা আরও বেড়েই চলবে। ভানু যে মাকে ভয় করে না তা নয়, ভিতরে ভিতরে যথেষ্ট করে, কিন্তু অতটা ভয় করে বলেই হয়তো বাইরের নির্ভয়ের ভাব ফোটাবার চেষ্টা করে। তাই অগ্রাহ্য স্বরে বলে, লজ্জার কি আছে? দিদি, চন্দন ও বাড়ির সব মেয়েরা সবাই লজ্জা একেবারে মরে যাচ্ছে। আর এই বুড়ো বয়সে তোমার পারুলের স্কুলে ভর্তি হয়ে হবে না কি? রাত দিন তো নাটক নোবেল গেলা হচ্ছে মেয়ের। আবার শুনি পদ্য লেখেন, আর দরকার? সুবর্ণলতা আজকাল অনেক আত্মস্থ হয়েছে বই কি, অনেক নিরুত্তাপ। তাই ফেটে না পড়ে সেই নিরুত্তাপ গলায় বলে, মনের অন্য কোনো খোরাক নেই বলেই নাটক নোবেল পড়ে। লেখাপড়ার চাপ থাকলে করবে না। যাক, তুমি করবে কি না সেটাই বলো। পারা না পারার কথা হচ্ছে না। ভানু বিরক্ত গলায় বলে, এরকম বিশ্রী কাজ করতে যে কি মুশকিল লাগে সে ধারণা নেই তোমাদের। তোমরা সে হুগুম করেই খালাস। তাল গাছের মতো এক মেয়ে নিয়ে ভর্তি করাতে যেতে হবে প্রাইমারি স্কুলে? মাথা কাটা যাবে না? সুবর্ণলতার বড় সাধ ছিল যে তার ছেলেরা বাড়ির ওই অকাল বৃদ্ধ কর্তাদের ভাষা থেকে অন্য কোনো পৃথক ভাষায় কথা বলবে, যে কথার ভাষা হবে মার্জিত, সভ্য, সুন্দর, যাতে থাকবে তারুণ্যের ঔজ্জ্বল্য, কৈশোরের মাধুর্য, শৈশবের লাবণ্য। সুবর্ণর সে স্বাদ মেটেনি। পাগলের সব স্বাদ মেটাও শক্ত বই কি। তাছাড়া কথা শেখার সমস্ত বয়সটা পার করে ফেলে তবে তো ওই অকাল বৃদ্ধদের আবেষ্টন ছেড়ে আসতে পেরেছে সুবর্ণলতার ছেলেরা। তাছাড়া একখানি বড় রকমের আশ্চর্য তো চোখের সামনেই আছে। তাই ভানু কর্তাদের ভাষাতেই কথা বলে, বলে, মাথাটা কাটা যাবে না? সুবর্ণলতা ওই মাথা কাটার কথাটা নিয়ে আর কথা কাটাকাটি করে না। সুবর্ণলতা শুধু ঠোঁটটা কামড়ে বলে, প্রাইমারি স্কুলে ভর্তি করতে হবে কেন? বলেছি তো অনেকবার। পারু নিজের চেষ্টায় যতটা শিখেছে তাতে 4-5টা ক্লাসের পড়া হয়ে গেছে, সেই বুঝি উঁচু স্কুলেই দেবে। ভানু অগ্রাহ্যের হাসি হেসে বলে, হ্যাঁ, মেয়েরা তোমার ঘরে বসে অরুদত্ত তরুদত্ত হচ্ছে, আর এখন থেকেই পদ্য। কথা শেষ করতে পারে না, সুবর্ণলতা তীব্র স্বরে বলে ওঠে, চুপ চুপ, আর একটাও কথার দরকার নেই। মিথ্যেই আশা করে মরেছিলাম, চিনেছি তোদের সবাইকে, বুঝেছি
জীবনের সর্বস্ব সার দিলেও আমড়া গাছে আম ফলানো যায় না। হ্যাঁ, সুবর্ণলতা বুঝেছে আমড়া গাছে আম ফলানো যায় না, তিল তিল করে বুঝেছে। বুঝে বুঝেও চোখ বুজে অস্বীকার করতে চাইছিল এতদিন। যেমন অন্ধকারে ভূতের ভয়কে ঠেকিয়ে রাখতে চায় লোকে, খোলা চোখকে বন্ধ করে ফেলে। কিন্তু ক্রমশই ধরা পড়ছে আর মনের সঙ্গে মন ভোলানো খেলা চলবে না। আর ছেলে মানুষের মুখের শেষ বলি বলে উড়িয়ে দেওয়া যাবে না। ভানুর বিদ্রূপ ব্যঞ্জক মুখভঙ্গিমায়, চোখের পেশির আকুঞ্চনে আর ঠোঁটের বঙ্কিম রেখায় স্পষ্ট দেখতে পেয়েছে সুবর্ণলতা এদের বংশের প্রথম গ্র্যাজুয়েট প্রভাসচন্দ্রকে। সুবর্ণলতাকে ব্যঙ্গ করাই ছিল তার প্রধানতম আনন্দ। আর সব ভাজেদের আর বোনেদের এবং জানাশুনো সব মেয়েদেরই সুবর্ণলতার সেজ দেওর অবজ্ঞা করে এসেছে বারবার। কিন্তু সুবর্ণলতাকে অবজ্ঞা করে যেন সম্মুখ সুখ হতো না তার, তাই অবজ্ঞার সঙ্গে মেশাতো বিদ্রূপ। সেই বিদ্রূপ অহরহই প্রকাশ পেত চোখের আকুঞ্চনে, ঠোঁটের বঙ্কিম রেখায় আর ধারালো হাসির ছুরিতে। ভানুর প্রকৃতিতে সেই বীজ, সুবর্ণলতার সারা জীবনের সর্বস্ব সার দেওয়া গাছ। সুবর্ণলতার আর বুঝতে বাকি নেই সে গাছ কোনো মহিরুহ হয়ে ওঠার প্রতিশ্রুতি বহন করছে না। সে গাছ বাঁশ ঝাড় মাত্র, যে বাঁশ ঝাড় বংশধারার অতুলন তুলনা। আজ আর সন্দেহ নেই, আজ শুধু নিশ্চিত জানার স্তব্ধ নিশ্চেষ্টতা। আজ আর নতুন করে আতঙ্কের কিছু নেই। হঠাৎ আতঙ্কিত হয়েছিল সেই একদিন, অনেক দিন আগে, সেই যেদিন বড় হয়ে ওঠা বড় ছেলের কাছে এসে হাসি হাসি মুখে বলেছিল সুবর্ণ, ভানু তুই তো বড় হয়েছিস, পাস দিলি, কলেজে ঢুকলি, আমায় এক জায়গায় নিয়ে যেতে পারবি একলা চুপি চুপি? একলা চুপি চুপি? ভানু অবাক গলায় বলেছিল। তার মানে? মানে পরে বোঝাবো, পারবি কিনা বল আগে। ভানু এই রহস্য অভিযানের আকর্ষণে উৎসাহিত হয়নি। ভানু নিরুত্তাপ গলায় বলেছিল, কোথায় যেতে হবে না জেনে কি করে বলবো? আহা, আমি কি বাবু তোকে বিলেতে নিয়ে যেতে বলছি? সুবর্ণ চোখ, ভুরু, নাক, ঠোঁট সব যেন একটা কৌতুক রহস্যে নেচে উঠেছিল। এখান থেকে এমন কিছুই দূর নয়, বলতে গেলে তোর কলেজেরই পাড়া। ভানুর বোধ করি হঠাৎ একটা সন্দেহ জেগেছিল, তাই ভানু ভুরু কুঁচকে প্রশ্ন করেছিল, কি তোমার সেই বাপের বাড়ি বুঝি? সে আমার দ্বারা হবে টবে না। সুবর্ণর মুখের আলোটা দপ করে নিভে গিয়েছিল, সুবর্ণর চোখে জল এসে গিয়েছিল। সুবর্ণর ইচ্ছে হয়েছিল বলে, থাক, দরকার নেই, কোথাও যেতে চাই না তোর সঙ্গে। কিন্তু সে কথা বললে পাছে ভানুর সন্দেহটাই সত্য বলে প্রমাণিত হয়, তাই জোর করে গলায় সহজ সুর এনে বলেছিল, বাপের বাড়ির কথা তোকে বলতে আসিনি আমি। তোদের মার হচ্ছে ভুঁইফোড়, বাপের বাড়িটারি কিছুই নেই তার। বলছিলাম ছেলেবেলার সেই স্কুলটাকে একবার দেখতে ইচ্ছে করছে। সেই যে গরমের ছুটিতে চলে এলাম, ইহজীবনে আর চোখে দেখলাম না। হঠাৎ চুপ করে গিয়েছিল সুবর্ণ, অন্যদিকে মুখ ফিরিয়েছিল।
কিন্তু ভানু মায়ের এই ভাব বৈলক্ষণ্য বুঝতে পারেনি, অথবা বুঝতে চেষ্টাও করেনি। ভানু যেন ব্যঙ্গের গলায় বলে উঠেছিল, তা আবার গিয়ে ভর্তি হবে? সুবর্ণ তখনও আতঙ্কিত হয়নি। সুবর্ণ মনে করেছিল সবটাই ছেলে মানুষই কৌতুক। 16 বছরের ছেলেকে ছেলে মানুষই ভেবেছিল সুবর্ণ। তাই বলে উঠেছিল, হ্যাঁ হব ভর্তি, তুই জ্যাঠামশাই হয়ে আমাকে ঘাগরা পরিয়ে হাত ধরে নিয়ে গিয়ে ভর্তি করে দিবি। আরে বাবা, রাস্তা থেকে একবার চোখের দেখাটা দেখব। রাস্তা থেকে? ভানু যেন পাগলের প্রলাপ শুনছে। তা তবুও সুবর্ণ প্রলাপ বকেছে, হ্যাঁ রাস্তা থেকে। হাঁ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে, ভয় নেই বাবা, গাড়ি থেকে নামতে চাইব না, শুধু গাড়িটা একবার সামনে দাঁড় করাবি, জানলা দিয়ে একটু দেখব বলেছিল। আর ঠিক সেই সময় সেই হাসির আভাস ফুটে উঠেছিল ভানুর মুখে, যে হাসি ওই বাড়ির প্রথম গ্র্যাজুয়েট প্রভাসচন্দ্রের এক চেটে। আর তখনই ধরা পড়েছিল ওর মুখের গড়নটা ওর সেজো কাকার মতো। সুবর্ণ সহসা শিউরে উঠেছিল, তথাপি সুবর্ণ যেন মনে মনে চোখ বুজেছিল। সুবর্ণ ভেবেছিল, কক্ষনো না, আমি ভুল দেখেছি। তাই সুবর্ণ আবার তাড়াতাড়ি কথা বলে উঠেছিল, যেমনভাবে ছোট ছেলে বকে মায়েরা, বলে এত বড় হলি এটুকু আর পারবি না? তবে আর তুই বড় হয়ে আমার লাভটা কি হলো? ভানু নিরুত্তাপ গলায় বলেছিল, কারোর লাভের জন্য কি আর কেউ বড় হয়? বয়স বাড়লে বড় হওয়ার নিয়ম তাই হয়। ও তুমি বাবার সঙ্গে যেও, আমি বাবা মেয়ে মানুষকে নিয়ে কোথাও যেতে টেতে পারবো না। সাধে তোমায় পাগল বলে লোকে, যত সব কিম্ভূত কিমাকার ইচ্ছে। সেই দিন ভয়ঙ্কর এক আতঙ্কে হাত পা হিম হয়েছিল সুবর্ণর। সুবর্ণ তার ছেলের মুখে তার সেজো দেওরের ছায়া দেখতে পেয়েছিল। সুবর্ণ যে মনে মনে কল্পনা করে আসছে এ যাবৎ, ভানু বড় হয়ে উঠলেই সে একটু স্বাধীন হবে, সে পৃথিবীর মুখ দেখতে পাবে, আর সেই দেখার পরিধি বাড়াতে বাড়াতে একদিন ট্রেনে চেপে বসবে বহুদিনের হারিয়ে যাওয়া একখানি মুখ দেখতে। কারো কোনো মন্তব্য প্রকাশের সাহস হবে না। সুবর্ণ বড় গলায় বলবে, আমার ছেলের সঙ্গে যাচ্ছি আমি, বলুক দেখি কেউ কিছু, উপযুক্ত ছেলের মা আমি, আর তোমাদের কচি খুকি বউ নই। এবং তা সেই উপযুক্ত ছেলেও বলে উঠবে, সত্যিই তো আমি বড় হয়েছি, আর আমার মাকে তোমরা অমন জাঁতার তলায় রাখতে পারবে না। কিন্তু স্বপ্ন ভেস্তে গেল। সুবর্ণলতার ছেলে বলল, মেয়ে মানুষকে নিয়ে রাস্তায় যাওয়া আমার দ্বারা হবে না। মেয়ে মানুষ, মেয়ে মানুষ, প্রতিটি অক্ষরে যেন মুঠো মুঠো অবজ্ঞা ঝরে পড়ছে। এই অবজ্ঞার উৎস কোথায়? অশুদ্ধ ঋণের কুণ্ঠাময় অনুভূতি। ধনীটির প্রতিধ্বনি সদা ব্যঙ্গ করে ধনীর কাছে ঋণী সে যে পাছে ধরা পড়ে, এই কথা যে এই মেয়ে মানুষের দেহদুর্গে আশ্রয় নিতে হয়েছিল, সে কথা অস্বীকার করার উপায় নেই। নিতান্ত অসহায় অবস্থায় তার সহায় ছাড়া গতি ছিল না, সে কথা অস্বীকার করার উপায় নেই। তাই অবজ্ঞা দিয়ে ঢাকা দিতে হবে সেই ঋণ। অথবা আর এক উপায় আছে, অতি ভক্তির জাঁকজমক।
যেটা মুক্তকেশীর ছেলেদের, আরও অমন অনেক ছেলেদের। সুবর্ণ ছেলে দ্বিতীয় পথে যায়নি, সুবর্ণ ছেলে সহজ পথটা ধরেছে। রক্ত মাংসের এই ঋণটা অশুদ্ধ, এ কথা স্বীকার না করে সবটাই অবজ্ঞা দিয়ে ওড়াবে। আর তারপর যখন বড় হবে, যখন ওর নিজের রক্ত মাংসের ওর শত্রুতা করবে, যখন এই শত্রুর কাছে অসহায় হবে, দুর্বল হবে, চির অবজ্ঞেয় ওই জাতটার কাছে ভিক্ষাপাত্র নিয়ে দাঁড়ানো ছাড়া গতি থাকবে না, তখন আরও আক্রোশে মরিয়া হবে, অন্ধকারের অসহায়তায় সাক্ষীকে দিনের আলোয় পায়ে ছেঁচবে, অবজ্ঞা করবে আর বিকৃত হয়ে বলবে, মেয়ে মানুষ, মেয়ে মানুষ। বেথুন স্কুলে বাড়িখানা আর একবার দেখবার বাসনাটা মেটেনি সেদিন সুবর্ণলতার। তবু সে তখনও একেবারে হতাশ হয়নি, তখনও খেয়াল করেনি বংশধারার মূল উৎস থাকে অস্থিমজ্জার গভীরে। পরিবেশ বড়জোর পালিশ দিতে পারে, যেটা হয়তো আরও মারাত্মক। কখন কোন মুহূর্তে যে সেই পালিশের অন্তরাল থেকে বর্বরতার রূঢ় দাঁত উকি মারবে ধারণা থাকবে না। দাঁতের তীক্ষ্ণতায় দিশেহারা হতে হবে। সুবর্ণলতা তার ছেলেকে পরিবেশমুক্ত করে নিয়ে এসেছিল, তাই তার ছেলের গায়ে পালিশ পড়েছে, নিষ্প্রভ করে দিয়েছে সে তার এ বাড়ির প্রথম গ্র্যাজুয়েট কাকাকে। তবে কি কানু, মানু ও সুবল এই একরকমই হবে? দর্জিপাড়া সে গলিটা এসে বাসা বাঁধবে সুবর্ণলতার এই হালকা ছিমছাম ছবির মতো গোলাপি রঙা বাড়িটার মধ্যে? কিন্তু সুবর্ণলতাই বা এমন অনমনীয় কেন? কিছুতেই ভেঙে মাটিতে লুটিয়ে পড়বে না কেন? ভেঙে পড়তে পড়তে আবার খাড়া হয়ে ওঠে কেন? এত প্রতিবন্ধকতাতেও ধাড়ি মেয়ে পারুলকে সে স্কুলে ভর্তি করতে বদ্ধপরিকর কেন? প্রবোধচন্দ্র বাইরে থেকে ঘুরে এসে রাগে গনগন করতে করতে বলল, এসব কি শুনছি? পাশের বাড়ির পরিমলবাবু ছেলেকে নিয়ে নাকি পারুকে স্কুলে ভর্তি করতে পাঠিয়েছিলে? পাঠিয়েছিলাম তো, সুবর্ণ সহজ গলায় বলে। পারু বকুল দুজনকেই। চুলোই যাক বকুল, পারুকে পাঠিয়েছিলে কি বলে? এ পর্যন্ত ওটা ওর হয়ে ওঠেনি বলে? হয়ে ওঠেনি বলে? প্রবোধ সহসা একটা কুৎসিত মুখভঙ্গি করে ওঠে। সেই ভয়ঙ্কর দরকারি কাজটা হয়ে ওঠেনি বলে রাজ্য রসাতলে গেছে, পৃথিবী উল্টে গেছে, চন্দ্র সূর্য খসে পড়েছে, তাই তুমি একটা ছোড়ার সঙ্গে ওই ধাড়ি ধিঙ্গি সমস্ত মেয়েকে। থামো, অসভ্যতা করো না। ও বটে, অসভ্যতা হলো আমার, আর তোমার কাজটা হয়েছে খুব সুসভ্য। পরের কাছে মুখাপেক্ষী হতেই বা গেলে কোন মুখে? এদিকে তো মানের টান টনটনে, অভাবে স্বভাব নষ্ট চিরকেলে কথা। সুবর্ণ বলে, যার নিজের তিনকুলে করবার কেউ না থাকে পরের দরজায় হাত পাতবে, এটাই স্বাভাবিক। ওহ, তোমার কেউ কিছু করে না। আচ্ছা, নিমখারাপ মেয়ে মানুষ বটে বলে সারাটা জীবন এই ভেড়াটাকে একদিল স্বস্তি দিলে না, শাস্তি দিলে না, বিশ্রাম দিলে না, নাকে দড়ি দিয়ে ছুটিয়ে মারলে।
তবুও বলতে বাধছে না, কেউ কিছু করে না। সুবর্ণ স্থির স্বরে বলে, যা কিছু করেছ সব আমার জন্যে। তা না তো কি, আমার জন্যে? আমার কি এত দরকার ছিল মায়ের ছেলে মায়ের কাছে পড়ে থাকতাম? সুবর্ণ ওই অপরিসীম ধৃষ্টতার দিকে তাকিয়ে বলে, শুধু মায়ের ছেলে আর তোমার নিজের জঞ্জালের স্তূপ, তারা, তাদের কথা কে ভাবত? তারা তাদের বংশের ধারায় মানুষ হতো। এক একটা সাহেবি বিবি করে তোলার দরকার ছিল না কিছু। বলে দিচ্ছি, বকুল যাই যাক, পারুর কিছুতেই বিনুনি দুলিয়ে স্কুলে যাওয়া চলবে না, ব্যাস। পারু যাবে। কি বললে? আমি বারণ করছি তবু পারু যাবে? তোমার সঙ্গে তর্ক করতে চাই না। আমি যা করেছি বুঝেই করেছি, আর সেটা হবে না। এই হচ্ছে আমার শেষ কথা। শেষ কথা? এই শেষ কথার উত্তরে আর কোন কথা বলতে পারত সুবর্ণর স্বামী? কে জানে। কিন্তু সুবর্ণ ছেলে কথা কয়ে উঠল পাশের ঘর থেকে। পাশের ঘরে কানু বসে খবরের কাগজ পড়ছিল এবং দু ঘরের মাঝখানের দরজা খোলা থাকার দরুন মা বাপের প্রেমালাপ শুনছিল। হঠাৎ অসহিষ্ণু গলায় বলে উঠল, মার মুখে চিরদিনই ঠাকুমাদের সমালোচনা শুনে এসেছি, আর স্বভাবতই ভেবে এসেছি দোষ তাদেরই। এখন বুঝতে পারছি গলদটা কোথায়। বলল, এই কথা বলল সুবর্ণর মেজো ছেলে। অসহিষ্ণু হয়ে উঠে বলল, বাবা, যখন মাকে নেমোখারাম মেয়ে মানুষ বিশেষণে বিভূষিত করেছিল তখন অসহিষ্ণু হয়ে ওঠেনি সে। যখন বাবা নিজের মেয়ে সম্পর্কে শিথিল মন্তব্য করে রাগ প্রকাশ করেছিল তখনও চুপ করে থেকেছিল। অসহিষ্ণু হয়ে মন্তব্য প্রকাশ করে উঠল মায়ের দুঃসহ স্পর্ধায়। বলে উঠল, এখন বুঝতে পারছি গলদটা কোথায়। কিন্তু আশ্চর্য, সুবর্ণলতা ধমক দিয়ে থামিয়ে দিল না তাকে, চিৎকার করে প্রতিবাদ করে উঠল না। সুবর্ণলতা যেন চড় খাওয়া মুখে শিথিল স্খলিত গলায় প্রশ্ন করল, কি বললি? কি বললি তুই? বলল, আর মাটিতে বসে পড়ল। কানু মায়ের সেই নিষ্প্রভ অসহায় মুখের দিকে ক্রুদ্ধ দৃষ্টি হেনে ও ঘর থেকে অন্য ঘরে চলে গেল, খবরের কাগজখানা হাত থেকে আছড়ে ফেলে দিয়ে। কানু চলে যাওয়ার সঙ্গে সঙ্গে ধ্বনিত হলো, আর কি জানো তো, খালি মূর্ছা যেতে। ওটাতেই সবাইকে জব্দ করে রাখতে চাও? আর কিছু করল না। জল জল পাখা পাখা বলে ব্যস্ত হলো মুক্তকেশীর ছেলে। সুবর্ণলতার জীবনটা যার সঙ্গে আষ্টে বাঁধা, সে নাগপাশের বন্ধন থেকে মুক্তির উপায় খুঁজে পায়নি সুবর্ণলতা। সুবর্ণ সংসার ত্যাগিনী মা নাকি সংসার ত্যাগের প্রাক্কালে বলে গিয়েছিল, ওটা নাগপাশি না লতাপাতার বন্ধন, তাই দেখবে বাকি জীবনটা। কিন্তু তাতে সুবর্ণর কি হলো? সুবর্ণ কি পেল তা থেকে? পেল না কিছু, পায় না। এইটাই যে নিয়ম পৃথিবীর। অনেক দিনের সাধনা চাই, এক যুগের তপস্যা, আর সাধনা পরবর্তী যুগে এনে দেয় সাধনা সিদ্ধি, তপস্যার ফল।
অনেক কেন আর অনেক বিদ্রোহ নিষ্ফল ক্ষোভে মাথা কুটে কুটে মরে, তলিয়ে যায় অন্ধকারে। তারপর আসে আলোর দিন। তবু যারা অন্ধকারে হারিয়ে গেল, তাদের জন্যেও রাখতে হবে বই কি এক বিন্দু ভালোবাসা, এক বিন্দু শ্রদ্ধা, এক বিন্দু সমীহ। হয়তো সুবর্ণলতার জন্যেও আসবে তা একদিন। হয়তো সুবর্ণলতার আত্মা সেই পরম প্রাপ্তির দিকে তাকিয়ে একটু পরিতৃপ্তির নিঃশ্বাস ফেলবে, বলবে, সারা জীবন যার জন্য জ্বলেছি আর জ্বালিয়েছি, পুড়েছি আর পুড়িয়েছি, কোথাও কোনোখানে তবে সার্থক হয়েছে সে। কিন্তু কবে সেই পরিতৃপ্তির নিঃশ্বাসটুকু ফেলতে পাবে সুবর্ণলতার আত্মা? আজও কি অগণিত সুবর্ণলতা মাথা কুটে মরছে না এই আলোকোজ্জ্বল যুগের চোরাকুটুরির ঘরে? রুদ্ধকণ্ঠে বলছে না, তোমরা শুধু সমাজের মলাটটুকু দেখেই বাহবা দিচ্ছ, আত্মপ্রশংসায় বিগলিত হচ্ছ, আত্মপ্রচারের জৌলুসে নিজেকেই নিজে বিভ্রান্ত করছ। খুলে দেখছ না ওর ভেতরের পৃষ্ঠা? দেখো সেই ভেতরের পৃষ্ঠায় কোন অক্ষর, কোন ভাষা, কোন লিপি। সেখানে যে অগণিত সুবর্ণলতা আজও অপেক্ষা করছে কবে পাপের শেষ হবে তার প্রতীক্ষায়। বলছে না তারা, কবে অহংকারী পুরুষ সমাজ খোলা গলায় স্বীকার করতে পারবে তুমি আর আমি দুজনেই ঈশ্বর সৃষ্ট, তুমি আর আমি দুজনেই সমান প্রয়োজনীয়। কবে ঈর্ষাপরায়ণ পুরুষ সমাজ মুক্ত মনে বলতে পারবে, তোমাকে যে স্বীকৃতি দিতে পারিনি সেটা তোমার ত্রুটির ফল নয়, আমার ত্রুটির ফল। তোমার মহিমা মর্যাদা দিতে বাধে সেটা আমার দুর্বলতা, তোমার শক্তি প্রমাণ করতে পারি না সেটা আমার দৈন্য। নিজেকে তোমার প্রভু ভাবার অভ্যাসটা ত্যাগ করতে আমার অভিমান আহত হয়। তাই দাস সেজে তোমার রানী করি। আজও তোমাকে মুক্ত করে মুঠোয় পুরে রাখতে চাই, তাই চাটুবাক্যে তোয়াজ করি। আর তোমার শিল্পে, সাহিত্যে, কাব্যে, সঙ্গীতে যে তোমার বন্দনা গান করি, সে শুধু নিজেকে বিকশিত করতে। তুমি আমার প্রদীপে আলোকিত হও, এই আমার সাধ। আপন মহিমায় ভাস্বর হও, এতে আমার আপত্তি। তাই তুমি যখন গুণের পরিচয় দাও, তখন করুণার হাসি হেসে পিঠ চাপড়াই। যখন শক্তির পরিচয় দাও, তখন বিরক্তির ভ্রুকুটি নিয়ে বলি, ডেপমি। আর যখন বুদ্ধির পরিচয় দাও, তখন তোমাকে খর্ব করবার জন্যে উঠে পড়ে লাগি। তোমার রূপবতী মূর্তির কাছে আমি মুগ্ধ ভক্ত, তোমার ভোগবতী মূর্তির কাছে আমি বশম্বদ, তোমার সেবাময়ী মূর্তির কাছে আমি আত্মবিকৃত, তোমার মাতৃমূর্তির কাছে আমি শিশু মাত্র। কিন্তু এগুলি একান্তই আমার জন্যে হওয়া আবশ্যক। হ্যাঁ, আমাকে অবলম্বন করে যে তুমি, সেই তুমিটিকে মাত্র বরদাস্ত করতে পারি আমি। তবে বাইরের তুমি হচ্ছ বিধাতার একটি হাস্যকর সৃষ্টি। কে জানে কবে এসব বলতে পারবে সুবর্ণলতার আত্মা? হয়তো হবেই না। এই তো পুরুষের হৃদয় রহস্য।
এই মনের ভাব খুলে বলতে পারবে কোন দিন পুরুষ সমাজ? মনে হয় না। শুধু আধুনিকতার বলি আওড়ে দেখাবে, দেখো আমি কত উদার, আমি কত মুক্ত। যুগের রং লাগিয়ে লাগিয়ে বলবে, দেখো তোমাকে কত বর্ণাঢ্য করে তুলেছি। কিন্তু সে রং পুতুলের রং, মহিমায় প্রাণ প্রতিষ্ঠা করবার সাধনা নেই তার। পুতুলে রং লাগিয়েই খুশি। সেই রংচঙে পুতুলগুলি তুলে ধরবে বিশ্ব সম্মুখে, বলবে, দেখেছ, দেখো দেখো আমাদের কত ঐশ্বর্য। বিদ্যেবতী আর বাড়ির বিদ্যেই কুলোচ্ছে না। খবরের কাগজখানা আঁচড়ে ফেলে নিয়ে কানু তীব্র বিরক্তি ভরে এ ঘরে এসে পারুকে উদ্দেশ্য করে বলে ওঠে ওই কথাটি। কানুর এই গায়ে পড়ে ব্যঙ্গ করতে আসায় রাঙা হয়ে উঠল পারুলের মুখটা, ঠোঁটটা কামড়ে চুপ করে রইল। সুবর্ণলতার অন্তর প্রকৃতির সঙ্গে হয়তো মিল আছে তার, মিল নেই বাইরের প্রকৃতির। চোপা করবার দুরন্ত ইচ্ছেটাকে দমন করে চুপ করে থাকে সে। এখন চুপ করে থাকে হাতের খোলা বইখানা মুড়ে। কানু একবার তার সেই বইখানার দিকে দৃষ্টিপাত করে বলে, নাটক নোবেলের তো শ্রাদ্ধ করেছ, ওই মাথায় আর যোগ বিয়োগ গুণভাগ ঢুকবে? পারুল এবার কথা কইল, বলল, ঢুকবে কি না সে পরীক্ষা তো করা হয়নি। ইস, কথা শেখা হয়েছে দেখছি খুব। নোবেলের যা ফল, লেখাপড়া শেখা তোর কর্ম নয়, বুঝলি? আমার একটা বন্ধুর ছোট বোন, মানে তোর মতন একটা মেয়ে, আসছে বার এন্ট্রেন্স পরীক্ষা দেবে, বুঝলি? সেসব মাথাই আলাদা। মাথাটা নিয়ে বোধ হয় জন্মেছিল তোমার বন্ধুর বোন। কানু ব্যঙ্গ হাসি হেসে বলে, তাছাড়া তোমার দ্বারা কিচ্ছু হবে না, বুঝলে? শুধু মাতৃদেবীর মতো বড় বড় কথা শিখবে তুমি। পারু তার প্রকৃতিটা লঙ্ঘন করতে চায় না, তবু সে বলে ফেলে, মা ভাগ্যিস ওই বড় বড় কথাগুলি শিখেছিলেন মেজদা, তাই তোমারও এত বড় কথা বলার সুযোগ হচ্ছে। সত্যি? বাহ, বেশ বুদ্ধি হয়েছে তো দেখছি খেদুর। না, ভালো দেখে একটা বর তোকে দিতে হচ্ছে। বলে চলে যায়। কানু ভানুর মতো অত সিরিয়াস নয়, তাই ব্যঙ্গই করে সে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। পরবর্তী পর্বে চোখ রাখতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ও প্রতিটি পর্ব মিস না করার জন্য বেল আইকনটি প্রেস করবেন। আপনাদের অভিমত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। অনেক ধন্যবাদ। নমস্কার।